সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি, জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার এই পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 46তম বিসিএস অনলাইন কোর্সের সাহিত্য ক্লাসে আছি। আজকে আমরা 6 নম্বর ক্লাস। আজকে আমাদের সাহিত্য কোর্সের কি 6 নম্বর ক্লাস। আমরা ইতোপূর্বে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, তাই না, তারপর প্রাচীন যুগ, চর্যাপদ এবং অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, এই টপিকগুলো নিয়ে বিগত 5টি ক্লাসে কথা বলেছি। আজকে আমরা এই কোর্সের 6 নম্বর ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয়, নিশ্চয় তোমরা কোর্স প্ল্যান দেখেছো, কোর্স কারিকুলামে আমাদের লেকচার 6 যে টপিকগুলো আছে, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং কি গোবিন্দ দাস, আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইতিমধ্যে আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়েছো। তো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এবং যারা পরবর্তীতে যুক্ত হবে সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের কোর্সের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এটা কি আর একটু নিব যাবে না, এটা কি বোর্ডটা আসছে পুরোটা? বৈষ্ণব পদাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আমার টপিকটি শিরোনাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটি মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য ধারা বৈষ্ণব পদাবলী। আমরা যে মধ্যযুগে আছি, 1201 থেকে 1800 পর্যন্ত যে মধ্যযুগের অবস্থান সময়, এই 600 বছরের মধ্যযুগের সবচেয়ে দামি তথা সমৃদ্ধ সাহিত্য ধারাটির নাম বৈষ্ণব পদাবলী। প্রিয় শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিসিএস এবং জব রিলেটেড, যে মধ্যযুগের সর্বাধিক সমৃদ্ধ সাহিত্য ধারা বা সর্বশ্রেষ্ঠ সাহিত্য ধারা বা সর্বশ্রেষ্ঠ সাহিত্য শাখা কোনটি? সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো বৈষ্ণব পদাবলী কি আসলে? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলা সম্পর্কিত যে পদ বা পদাবলী। রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত পদগুলিকে বলা হয় বৈষ্ণব পদাবলী। আমরা কিন্তু চর্যা পদ, সেগুলো কিন্তু এক জাতীয় পদ, আমরা যখন পড়েছি চর্যা পদ, তাই না? হ্যাঁ, সেগুলি পদ। কিন্তু বৈষ্ণব পদ যেটা, সেটির পার্থক্য হচ্ছে যে বৈষ্ণব পদের মধ্যে অবশ্যই কি রাধা এবং কৃষ্ণ বিষয়ক প্রেম লীলা বিরহ আকুতি, রূপ বর্ণনা, মানে রাধার কৃষ্ণকে নিয়েই কি এই পদগুলি রচিত হবে। তো এই জন্য এই পদটিকে বলে রাধা কৃষ্ণের প্রেম, তারপরে কি লীলা বিষয়ক যে পদ, সেটি কি বৈষ্ণব পদাবলী। তো বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর জনক ধরা হয় যাকে, তিনি হচ্ছেন কে? শ্রী চৈতন্যদেব। বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর জনককে শ্রী চৈতন্যদেব। বৈষ্ণব পদাবলীর জনক শ্রী চৈতন্যদেব না, সরি, দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, বৈষ্ণব সাহিত্যের জনক শ্রী চৈতন্যদেব না, বৈষ্ণব সাহিত্যের জনক হচ্ছে বিদ্যাপতি। আর শ্রী চৈতন্যদেব এই বৈষ্ণব পদাবলীর সাথে জড়িত আছে পূর্ণভাবে, সেই কথাটি আমরা শুরুতেও বলতে পারি, একটু শেষেও বলতে পারি, শেষে নয় বলবো। তো আচ্ছা, শুরুতে একটু বলি যে বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর জনক কে? বিদ্যাপতি। তো বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী লিখেছেন কি নিয়ে? রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক যে ধর্মমত, যেই মতটিকে বলা হয় বৈষ্ণব ধর্ম, এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতার নাম ছিল চৈতন্য, শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্যদেব যদিও বৈষ্ণব পদাবলী রচনা করেননি,
শ্রী চৈতন্যদেব যদিও বৈষ্ণব পদাবলী রচনা করেননি, কিন্তু কি বৈষ্ণব পদাবলীর সাথে শ্রী চৈতন্যদেবের নাম জড়িয়ে আছে। কেন? কারণ বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর জনক, কিন্তু বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি হলেও বিদ্যাপতি যে বৈষ্ণব ধর্মকে উপলক্ষ করে এই বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন, সেই বৈষ্ণব ধর্মের জনক হচ্ছেন শ্রী চৈতন্যদেব। এই বৈষ্ণব ধর্মটিকে বলা হয় প্রেম ধর্ম। কি ধর্ম? বৈষ্ণব ধর্মের অপর নাম কি? প্রেম ধর্ম। এইচ এম হাবিব উপস্থিত স্যার, থ্যাংক ইউ। হাবিব, নাইম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হাসান, আমি নামটা পড়তে পারছি না। দুঃখিত রুহুল, আমি শুনে বুঝলাম না, প্রশ্ন বুঝি নাই। রাবিয়া বোরহান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক সালাম এর আগে অনেকে দিয়েছেন, আমি উত্তরগুলো নিতে পারিনি। প্রিয় শিক্ষার্থীরা, তো যারা আমাকে সালাম দিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আমি সালামের উত্তর নিয়ে নিলাম একসাথে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন। আবুল কালাম আজাদ বলছে, স্যার আমি কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। সামিউল বাশির, সামিউল ভালো আছো তুমি বাবা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রমজান, ওয়ালাইকুম আসসালাম। ঠান্ডার মধ্যে কেমন আছেন? ঠান্ডার মধ্যে একটু গলাটা বসে আছে, কিন্তু আমি ইনশাল্লাহ ভালো আছি তোমাদের দোয়াই। শ্যামলী সাহারা, ওয়ালাইকুম আসসালাম। নাসিম NGR, ওয়ালাইকুম আসসালাম। এইটা কোন টপিক? এই যে লিখে রেখেছি, বৈষ্ণব পদাবলী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর সালাম নিচ্ছি না, মানে মনে মনে নিচ্ছি, কিন্তু যেহেতু অনেক সালাম আপনারা দিবেন, অনেকেই যুক্ত হচ্ছেন, যেহেতু উন্মুক্ত ক্লাস, তো সবার সালাম নিতে গেলে আমরা ক্লাসটি আর নিতে পারবো না। আমরা আবার ক্লাসে যাই, শেষে গিয়ে আবার আমরা কথা বলবো আপনার সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সিরিয়াল নাম্বার আমি বলে দিচ্ছি, তুমি লিখে নাও। সাইমন ইসলাম সাকিব, এটা সিরিয়াল নাম্বার 6, ক্লাস নম্বর 6, টপিক বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। তো এই যে বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, কিন্তু বৈষ্ণব পদাবলীর সাথে আরো একজন ভদ্রলোকের নাম জড়িয়ে আছে। তিনি হচ্ছেন কে? শ্রী চৈতন্যদেব। বিদ্যাপতি যে বৈষ্ণব পদাবলী লিখেছেন রাধাকৃষ্ণের প্রেম লীলাকে উপলক্ষ করে, সেই রাধাকৃষ্ণের প্রেম লীলার মূল যিনি কারিগর, বৈষ্ণব ধর্মের যিনি জনক, শ্রী চৈতন্যদেব। তো সেই শ্রী চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের যে রাধাকৃষ্ণের প্রেমলীলা, ভক্তিবাদ, ঠিক আছে, আধ্যাত্ম তত্ত্ব, সেগুলো নিয়ে মূলত বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। যদিও এখানে আরো একটু কথা আছে যে বিদ্যাপতি কিন্তু চৈতন্যের পূর্ব কবি। তো এই ক্ষেত্রে একটু দ্বিমত আছে যে চৈতন্য যখন জন্মগ্রহণই করেননি, তখন বিদ্যাপতি কেমন করে বৈষ্ণব পদাবলী লিখলেন। তো রাধাকৃষ্ণ আগে থেকে ছিল, শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণকে একটা ধর্মের মধ্যে নিয়ে এলেন, কিন্তু অনেক আগ থেকে কি বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ ব্যাপারটি কি চালু ছিল আর কি। যাই হোক, আমরা আসছি যে তাহলে বৈষ্ণব পদাবলী জনক কে? এক কথায় উত্তর কে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বিদ্যাপতি। কিন্তু বিদ্যাপতি বাঙালি কবি নন, বাংলা ভাষী কবি নন। মজার ব্যাপার যে বিদ্যাপতি আসলে কোথাকার কবি? মিথিলার কবি, মিথিলা নামক রাজ্যের কবি এবং মৈথিলি ভাষার কবি। মিথিলা রাজ্যের মৈথিলি ভাষার কবি হচ্ছেন বিদ্যাপতি। এই ভদ্রলোক বাঙালি কবি নন তথা বাংলা ভাষী কবি নন, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে আমরা পড়ছি। মজার ব্যাপার এবং অদ্ভুত ব্যাপার। একটি প্রশ্ন আমাদের পরীক্ষা হবে, তোমরা দেখবে যে এক চরণ বাংলা ভাষায় সাহিত্য রচনা না করেও, বাংলা ভাষায় কোনো পদ রচনা না করেও
বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করেছেন কে? উত্তর বিদ্যাপতি। বাংলা ভাষায় পদ রচনা না করেও বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করেছেন বিদ্যাপতি। তাহলে বিদ্যাপতি সাহিত্য লিখেছেন কোন ভাষায়? মৈথিলি ভাষায়। মৈথিলি ভাষায়। তো এই মৈথিলি ভাষায় বিদ্যাপতি পদ রচনা করেছেন। মিথিলার সবচেয়ে বড় কবি, মিথিলা রাজ্যের সবচেয়ে বড় কবি, শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। যে বিদ্যাপতি ছিলেন মূলত মিথিলা রাজা শিব সিংহ, মিথিলা রাজা শিব সিংহের সভাকবি। তাহলে বিদ্যাপতি কার সভাকবি ছিলেন? মিথিলা রাজ শিব সিংহের। বিদ্যাপতির পৃষ্ঠপোষক কে? শিব সিংহ। এবং বিদ্যাপতিকে শিব সিংহ বেশ কয়েকটি উপাধি দিয়েছিলেন। উপাধিগুলো জেনে রাখেন। বিদ্যাপতির উপাধি কি? বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার। বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার। বিদ্যাপতির উপাধি অভিনব জয়দেব। বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল। তাহলে মৈথিল কোকিল কার উপাধি? অভিনব জয়দেব কার উপাধি? কবি কণ্ঠহার কার উপাধি? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে কবি বিদ্যাপতি, বৈষ্ণব পদাবলীর জনক যে বিদ্যাপতি, মিথিলা রাজ্যের মৈথিলি ভাষার কবি যে বিদ্যাপতি, তিনি ছিলেন মিথিলা রাজা মহারাজ শিব সিংহের সভাকবি। তো তার কবিতা লেখায় খুশি হয়ে শিব সিংহ তাকে কবি কণ্ঠহার উপাধি দিয়েছিলেন। সাহিত্য তাত্ত্বিকরা তাকে অভিনব জয়দেব। তাহলে শিব সিংহ কবি কণ্ঠহার উপাধিটা দিয়েছেন কে? শিব সিংহ। আর যারা সাহিত্য গবেষক তার উপাধি দিয়েছেন অভিনব জয়দেব। জয়দেব ছিলেন সংস্কৃত ভাষার কবি। সংস্কৃত ভাষার কবি গীত গোবিন্দম এই গ্রন্থের রচয়িতা জয়দেব। তো তার নাম অনুসারে বিদ্যাপতিকে ধরা হয় অভিনব জয়দেব, মানে আধুনিক মডিফাইড জয়দেব আর কি। আর সাধারণ মানুষ বিদ্যাপতির ডাকতেন মৈথিল কোকিল। সাধারণ যারা ভক্ত বিদ্যাপতির, তাহলে সে রাজা শিব সিংহের দেওয়া উপহার কবি কণ্ঠহার উপাধি, সাহিত্য গবেষকদের দ্বারা দেওয়া উপাধি অভিনব জয়দেব, আর কবির ভক্তদের দেওয়া উপাধি হচ্ছে মৈথিল কোকিল। তাহলে মৈথিল কোকিল কার উপাধি? অভিনব জয়দেব কার উপাধি? কবি কণ্ঠহার কার উপাধি? কিংবা বিদ্যাপতির উপাধি কি? আচ্ছা, এখন আবার বলছি, বিদ্যাপতি কিন্তু কবিতা লিখেছেন মৈথিলি ভাষায়, মিথিলার মৈথিলি ভাষায়। কিন্তু একটা সময় তিনি অনুভব করলেন বা তিনি চাইলেন যে পদাবলী রাধা কৃষ্ণকে নিয়ে পদ লিখবেন। কাকে নিয়ে পদ লিখবেন? রাধা কৃষ্ণকে নিয়ে পদ রচনা করবেন। কিন্তু রাধা কৃষ্ণের বেশিরভাগ ভক্ত হচ্ছে বাংলা অঞ্চলের, বাংলা, বিহার, উড়িষ্যা এবং বিশেষ করে বাংলা অঞ্চল, কলকাতা থেকে শুরু করে এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, তারপরে যে গৌড় অঞ্চল, যেটা এটা ছিল কি রাধা কৃষ্ণের প্রেমভূমি বা রাধা কৃষ্ণের উর্বর ভূমি। আমাদের যে গোদাগাড়ি, রাজশাহীর পাশে যে গোদাগাড়ি উপজেলা, সেখানকার পিরিজপুর, প্রেমতলী, এইরকম যে এরিয়াগুলি আছে, এইগুলি কিন্তু রাধা কৃষ্ণের প্রেমলীলার কি খুবই মানে দারুণ তীর্থভূমি আর কি। তোমরা যারা জানো অনেকেই, তো আমি সেই গভীর অত ধর্মীয় তত্ত্বে যাচ্ছি, শুধু বোঝাচ্ছি তখন বিদ্যাপতি এর একটা টেনশনে পড়ে গেল। তার এলাকায় যেমন মিথিলার মানুষ, তারা রাধাকৃষ্ণের ভক্ত নয়। মিথিলার মানুষ রাধাকৃষ্ণ নিয়ে অত আবেগ বা ইমোশন নেই, আছে বাংলার মানুষের, গৌড়ের মানুষের। বিদ্যাপতি ভাবলেন যে তাহলে আমি যদি কি করি, কবিতা লিখি, মৈথিলি ভাষায় রাধাকৃষ্ণকে নিয়ে কবিতা লিখি, তাহলে তো সাধারণ মানুষ পড়বে না বা জানবেও না, তাদের তো আগ্রহ নাই রাধাকৃষ্ণকে নিয়ে। আবার বাংলার মানুষ যারা রাধাকৃষ্ণ প্রেমিক মানুষ, তারা তো পড়তে পারবে না। কি করবেন? তিনি একটা বুদ্ধি বের করলেন, একটা মানে চালাকি করলেন। তিনি ভাবলেন যে
বাংলা ভাষায় তিনি লিখবেন, যাতে রাধাকৃষ্ণ প্রেমী যারা বাঙালি পাঠক, গৌড়বঙ্গের পাঠক, তারা যেন কি এটা পড়তে পারে। কিন্তু তিনি তো বাংলা পুরোটা জানেন না, পুরোপুরি জানেন না। তখন একটা চালাকি করলেন যে বাংলার সাথে সাথে যে বাংলায় লিখবেন, বাংলা যেখানে তার আটকে যাবে সেই জায়গাটা তিনি কি মৈথিলি ভাষা সেট করে দিবেন। বুঝতে পেরেছেন? আমাদের ব্রিটিশ আমাদের একটা গল্প আমরা মজা করে আমাদের প্রচলিত আছে, জানেন না সত্য মিথ্যা। তো ব্রিটিশ পুলিশ গেছে চুরির খোঁজ করতে, চোর চুরি হয়েছে একটা বাড়িতে। তো বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছে ইংরেজিতে যে কিভাবে চুরি হলো, মানে এই যে চোর কিভাবে আসলো বা কিভাবে ঢুকলো আপনার ঘরে। হ্যাঁ, তো বাড়িওয়ালা ভাবছে যে ব্রিটিশ পুলিশ তো বাংলা বুঝবে না, একটু ইংরেজিতে বলি। তো কাটিং দ্য স্যাগারের বেড়া, ঢুকিং দ্য চোর, লোয়িং দ্য জিনিসপত্র, হ্যাঁ, গোয়িং দ্য ডোর। কাটিং দ্য স্যাগারের বেড়া, ঢুকিং দ্য চোর, লোয়িং দ্য জিনিসপত্র, গোয়িং দ্য ডোর। মানে সে ইংরেজিতে বলতে চায় ব্রিটিশ পুলিশ যেন বুঝতে পারে, কিন্তু ইংরেজি তো তার স্যাগারের বেড়ার ইংরেজি জানা নাই। হ্যাঁ, তো পুলিশ জিজ্ঞেস করছে হোয়াট ইজ স্যাগারের বেড়া। কি কাটিং ব্যাম্বো খাড়া খাড়া, মধ্যে মধ্যে ফাড়া ফাড়া, দ্যাট ইজ কল্ড স্যাগারের বেড়া। মানে তো এরকম, অর্থাৎ এই বিদ্যাপতি অনেকটা এরকম একটা কৌশল নিয়েছিল। অর্থাৎ কৌশলটা হচ্ছে যে বাংলায় লিখবে যাতে গৌড়বঙ্গের রাধাকৃষ্ণ প্রেমী মানুষ কি হয়, মানে উপভোগ করতে পারে তার এই লেখাটা। কিন্তু যেহেতু পুরোপুরি সে জানে না বাংলা, অত ভালো জানে না, তো যেখানে যেখানে বাংলা শব্দ জানা নাই সেই জায়গায় কি করলেন, মৈথিলি শব্দ বসিয়ে তিনি সাহিত্য রচনা করলেন। এই সাহিত্যটা যে লিখলেন, এই যে ভাষাটা সৃষ্টি করলেন, বাংলার মিথিলার ভাষাকে মিশিয়ে এই ভাষাটার নাম হয়ে গেল নতুন একটি ভাষা, যার নাম কি ব্রজবুলি। কি ব্রজবুলি, ব্রজবুলি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্রজবুলির জনক কে? ব্রজবুলির জনক বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, ব্রজবুলির জনক বিদ্যাপতি। একটি কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি কি? একটি কৃত্রিম কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম কেন? এই ভাষাটি তৈরি করা হলো। ভাষা তো একজন মানুষ তৈরি করতে পারে না, তাহলে তো সবাই করতো যে আমি একটি ভাষা বানাবো, তাই না? আপনি বলেন যে আমি একটা ভাষা বানাবো, নতুন জনক হব আমি, তো ব্যাপারটি এরকম নয়। ভাষা আসলে মানুষকে বানাতে পারে না, ভাষা হাজার বছর ধরে স্বতঃসিদ্ধ ভাবে স্বভাবতই কি তৈরি হয়ে যায়। তো বিদ্যাপতি যে কাজটি করলেন, তিনি বাংলায় লিখতে চেয়েছিলেন আসলে পদগুলো, কিন্তু বাংলায় লিখতে গিয়ে যেই জায়গায় শব্দে তিনি আটকে গেছেন, বাংলা শব্দ সম্ভার তার স্টকে নাই, সেই জায়গায় তিনি কি করেছেন, মৈথিলি শব্দটা লাগিয়ে কবিতাটাকে সম্পন্ন করেছেন। তো এই ফলে তার একটা যে নতুন সাহিত্য ভাষা তৈরি হয়েছে, এই ভাষাটিকেই আমরা বাংলা সাহিত্য বলি। অন্য যত প্রশ্ন ব্যাকরণ নিয়ে শুক্রবার অন্য কোন আব্দুল্লাহ খান, মিস কল পার্টি আব্দুল্লাহ খান, ব্যাকরণের কোশ্চেন উত্তর দেওয়া শুধু শুক্রবার। জি, যার যত রকম প্রশ্ন, সাহিত্য ব্যাকরণ সকল কোশ্চেনের উত্তর শুধু কি শুক্রবার ঢুকবে শুধু প্রশ্ন উত্তরের জন্য। আমি এখন এই কারোকে ঢুকলে তো সাহিত্য পড়াবো কেমনে? এটা তো কোর্স, এটা কোর্সের ক্লাস, এখানে কোশ্চেন করার সুযোগ নাই। কোশ্চেন করার সুযোগ আছে শুক্রবার, শুধু আলাদাভাবে, শুধু আলাদা মানে কোশ্চেনেরই একটা ডে আছে শুক্রবার। যার যত কোশ্চেন হবে সব নোট করে লিখে রাখবেন, শুক্রবারে জানাবেন, সব সলভ করে দেবো, যত প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। তো ব্রজবুলি কি একটি কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম কেন প্রিয় শিক্ষার্থীরা? কৃত্রিম এই জন্য বোঝালাম যে কৃত্রিম এই জন্য যে এটি ভাষা যে স্বতঃস্ফূর্ত ভাবে স্বাভাবিকভাবে তৈরি হয় যুগের পরিক্রমায়, কিন্তু এই ভাষাটি বিদ্যাপতি কি নতুন করে বানালেন।
আর কবি ভাষা কেন? এটা কবিতা লেখার ভাষা, কবিদের ভাষা তথা কবিতা লেখার ভাষা। ব্রজবুলি। এখন প্রিয় শিক্ষার্থী, ভাষা কি কবিতা লেখার জন্য তৈরি হয়েছে? পৃথিবীর যে ভাষাগুলো সৃষ্টি হয়েছে সেগুলি কি কবিতা লেখার জন্য? না, ভাষা সৃষ্টি হয়েছে মনের ভাব প্রকাশের জন্য। ভাষা সৃষ্টি হয়েছে মনের ভাব প্রকাশের জন্য। মনের ভাব, পরবর্তীতে যাদের ভাব ওভার হয়ে গেছে, তাই না, ভাব প্রকাশের বাইরেও যারা মনের ভাবকে প্রকাশ করতে চেয়েছে অন্যভাবে, তারা কবি সাহিত্যিক হয়েছে, কবিতা লিখেছে। কিন্তু সাহিত্যের মানে ভাষার মূল উদ্দেশ্য কিন্তু কবিতা লেখা নয়। কিন্তু এই একটি ভাষা, পৃথিবীতে একটি ভাষা যেটা সৃষ্টি করা হলো কেন? কবিতা রচনা করার জন্য। মনে থাকবে, পৃথিবীর সকল ভাষার জন্ম হয়েছে কি কথা বলার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য। কিন্তু পৃথিবীতে একটি ভাষাকে সৃষ্টি করা হয়েছে শুধু কি, শুধু কবিতা লেখার জন্য। এই জন্য এই ভাষাটির নাম কি? কবি ভাষা, কবিদের ভাষা। আজকে ব্রজবুলি কি ব্রজধামের ভাষা, কবিদের ভাষা, ইত্যাদি। কোন কোন ভাষার মিশ্রণ? বাংলা প্লাস মৈথিলি। ব্রজবুলি কোন কোন ভাষার মিশ্রণ? বাংলা প্লাস মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে ব্রজবুলি। বাংলা এবং কি মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি মৈথিলি। ব্রজবুলি কোন কোন ভাষার মিশ্রণ? বাংলা প্লাস মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে ব্রজবুলি। বাংলা এবং কি মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে ভাষা ব্রজবুলি। তাহলে ব্রজবুলি কোন কোন ভাষার মিশ্রণ? হ্যাঁ হাফিজুর, ধন্যবাদ বাবা। হ্যাঁ, অনেক ভালোবাসা তুমি ছড়িয়েছো আমার আকাশ জুড়ে, আমি দেখছি। কিন্তু আসলে এই ফর্মাল ক্লাসে খুব বেশি কথা বলতে, দুইটি বাংলা প্লাস মৈথিলি। তাহলে ব্রজবুলি ইজ ইকাল টু হোয়াট? ব্রজবুলি ইজ ইকাল টু বাংলা প্লাস মৈথিলি, কৃত্রিম কই ভাষা। রিটেনিং এ আসবে ব্রজবুলি কি, ব্রজবুলির দৃষ্টান্ত দাও। এখন এই যে শিবসিংহের সভাকবি বিদ্যাপতি, এই বিদ্যাপতি রচিত যে পদ, সেগুলি বাংলা সাহিত্যের প্রথম কি বৈষ্ণব পদাবলী। তার কয়েকটি গুরুত্বপূর্ণ পদ আপনাদেরকে একটু আমি দুই চারটি লাইন একটু বলছি। বিদ্যাপতির যে পদ, হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। হে সখী আমার দুঃখের নাহি ওর, আমার দুঃখের নাহি আসলে শেষ, কিন্তু শেষ এই শব্দটি বিদ্যাপতির স্টকে ছিল না। হে সখী আমার দুঃখের কোনো শেষ নাই, এটি বলতে পারতো হে সখী আমার দুঃখের নাহি শেষ, কিন্তু শেষ এই বাংলা শব্দটি বিদ্যাপতির স্টকে নাই। তখন ওর, মিথিলার শব্দ ওর লাগিয়ে তিনি কি করেছেন? শব্দটাকে, বাক্যটাকে পূর্ণ করেছেন। হে সখী, ও গো সখী, ওই সখী আমারই দুঃখের নাহি ওর, আমার দুঃখের কোনো শেষ নাই। এ ভরা বাদর, এ ভরা বাদর, বাদর মানে কি বর্ষা, মাহ ভাদর, ভাদর মাসের ভরা বর্ষায় শূন্য মন্দির মোর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। ঝম্পি ঘন ঘোর জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া, কান্ত পাহুন কামদারুণ, ফাটি যাও তো সাতিয়া। কুলি শত শত পাত মোদিত, মৌর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো সাতিয়া। কোন ভাষার দৃষ্টান্ত? ব্রজবুলি, ব্রজবুলি। হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। ঝম্পি ঘন ঘোর জন্তি সন্ততি, সঘনে ঘর খরসর হন্তিয়া, কুলি শত শত পাত মোদিত, মৌর নাচত মাতিয়া, মত্ত ডাহুকি দাতে ডাকে দাদুরি, ফাটি যাও তো সাতিয়া।
মানে কি, হে সখী আমার দুঃখের না হিওর, আমার দুঃখের শেষ নাই। এ ভরা ভাদর, মাহ ভাদর, ভাদর মাসের, মাহ মানে মাস, মাহে রমজান, বুঝেন না, মাহ মাহে মাহ ভাদর, ভাদর মাসের ভরা ভাদর, ভরা বর্ষায় শূন্য মন্দির মোর। মন্দির মানে কি পূজার জায়গা না, বাড়ি। বাড়ি প্রাচীন মধ্যযুগের সাহিত্যে মন্দির অর্থ কি বাড়ি। অন্যদিন বাড়ি ফাঁকা মেনে নেওয়া যায়, কিন্তু ভাদ্র মাসের ভরা বর্ষায় বাড়িটা শূন্য মেনে নেওয়া যায়? ভাদ্র মাসের ভরা বর্ষায় ঘরটা শূন্য, এটা মেনে নেওয়া কি খুব বিপদ। এই ভরা বাদর মাহ ভাদর শূন্য মন, ঝম্পি ঘন ঘোর, ঝম্পি ঘন ঘোর, জন্তি সন্ততি, ঝম্পি ঘন ঘোর, ঝমঝম করে ঘোর বর্ষা, জন্তি সন্ততি, জন্তুর মতো একেবারে সবেগে ঢুকে যাচ্ছে। ঝম্পি ঘন ঘোর, জন্তি সন্ততি, প্রচন্ড ঝমঝমে বর্ষা কি করছে, একেবারে জন্তুর মতো বেগে ঘর বাড়ি ভেঙে ফেলছে। ঝম্পি ঘন ঘোর জন্তি সন্ততি, ভুবন বরি, ভুবন ভরি বরি খন্তিয়া, ভুবন ভরি বরি খন্তিয়া। ভুবন কি হচ্ছে, ভরে যাচ্ছে বৃষ্টিতে, ভুবন একদম কি ভরে গেছে বৃষ্টিতে, পানিতে। কুলিশ শত শত পাতমোদিত, কুলিশ বজ্র, শত শত বজ্র পড়ছে, পাতমোদিত, মোদিত বিমোহিত হয়ে আছে প্রকৃতিটা। মৌর নাচে তো মাতিয়া, মৌর মানে ময়ূর, মৌর নাচে তো মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডা, মত্ত দাদুরি, দাদুরি মানে ব্যাং। এই যে শব্দার্থ আসবে বিসিএস এ, আসবে শব্দার্থ দেখে কিন্তু অজ্ঞান হয়ে যাবেন। বিশেষ পরীক্ষা যে শব্দার্থ আসবে, যে শব্দার্থ কি, এই শব্দার্থ দেখার পরে কিন্তু কি হুঁশ হারা হয়ে যাবে, গান মনে হবে যে আমি জ্ঞান হারাবো, তারপর কি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। মত্ত দাদুরি, দাদুরি শব্দের অর্থ কি ব্যাং, ব্যাং দাদুরি, ব্যাঙের সমর্থক শব্দ। মত্ত দাদুরি ডাকে ডা হুকি। বর্ষাকালে কেন ডাকে কে বলবেন জানেন? বর্ষাকালে ব্যাঙ ডাকে কেন দেখি তো, আপনারা কে জানেন? ব্যাঙনিকে আকৃষ্ট করার জন্য, ব্যাঙনিকে বোঝাতে চাই যে ও পিয়া তুমি কোথায়, করে আকর্ষণ করার জন্য কি, এবং গলা ফুলিয়ে, গলা ফুলিয়ে গলার যে কালারফুল যে এটা দেখিয়ে দেখিয়ে কি আকৃষ্ট করে। মত্ত দাদুরি ডাকে ডাহু কি, সঘনে খর সর হন্তিয়া। হ্যাঁ গুড মল্লিকা, থ্যাংক ইউ, তুমি জানো। কুলি শত শত পাত মোদিত, ময়ূর নাচ তো মাতিয়া, ময়ূর নাচে মেতে উঠেছে, নাচে কেন? ওই একই কাহিনী, বর্ষাকালে ময়ূর নাচে কেন? আপনাকে দেখানোর জন্য না আমাকে দেখানোর জন্য? ওই যে গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য। বর্ষাকে বলা হয় বিরহের ঋতু। কিসের ঋতু? প্রেমের ঋতু, মিলনের ঋতু। বসন্ত হচ্ছে প্রেমের ঋতু, কিন্তু মিলনের ঋতু কি বর্ষা। বর্ষাকে বলা হয় মিলনের ঋতু, মিলনের ঋতু। যাদের প্রেমিকা আছে তাদের মিলনের ঋতু, যাদের প্রেমিকা নাই তাদের বিরহের ঋতু। তো ময়ূর নাচ তো মাতিয়া, ময়ূর নাচছে। মত্ত দাদুরি, ব্যাং মত্ত হয়েছে, প্রিয়াকে খুঁজে খুঁজে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে ডাকছে। ডাকে ডাহুকি, ডাহুক ডাকছে, ডাহুকি। ফাটি যাও তো সাতিয়া, ফাটি যাও তো সাতিয়া। আর এইসব দৃশ্য দেখে কি বুকের সাথী ঠিক থাকবে? বিদ্যাপতি বলছে এই যে প্রকৃতিতে যে মিলনের উৎসব, সবাই মিলনের জন্য প্রস্তুত হচ্ছে, সবাই সবাইকে ডাকাডাকি করছে। কান্ত পাহুনো কাম দারুণ, কান্ত পাহুনো, কান্ত মানে প্রেমিক, দারুণ নিষ্ঠুর, কান্ত পাহুনো কাম দারুণ। আমার বুকের মধ্যে এসব দেখে কামনা জেগে উঠেছে। বর্ষাকালে কামনা জেগে ওঠে।
ফাটি যাও তো ছাতিয়া, বুকের ছাতি ফেটে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। ভ্যালেন্টাইন্স ডেতে এই যে আসতেছে ফেব্রুয়ারি মাস, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, এই দৃশ্য দেখলে আপনার বুকের ছাতি কি ঠিক থাকবে? কান্ত পাহুন কাম দারুণ নিষ্ঠুর কান্ত, নিষ্ঠুর প্রেমিক দূরে আছে, বুকের মধ্যে কি কাম জেগে উঠেছে। ফাটি যাও তো ছাতিয়া, গোটা পৃথিবী বর্ষাকালে রসে টসটসা টইটুম্বুর ভরপুর, আর আমার বুকটা প্রিয় বিরহে কি খটখটা শুকনা ফাটা ফাটা। অন্য সময় পৃথিবীও ফাটা ফাটা, বুকও ফাটা ফাটা, সমস্যা নাই, কিন্তু বর্ষাকালে পৃথিবী রসে টসটসা নেত নেতা আর বুক ফাটা ফাটা, এটা সহ্য করা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ বিরহের কাব্য কোনটি জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ বিরহের কাব্য মেঘদূতম, কালিদাসের মেঘদূতম। কালিদাসের মেঘদূতম, মেঘ দেখে কালিদাসের যে যক্ষ, তার বুকের মধ্যে কি বিরহ বেশি করে জেগে উঠেছে। মেঘ, মেঘ দেখলে, বর্ষা দেখলে, বৃষ্টি দেখলে মানুষের কি প্রিয় মিলনের আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। রবীন্দ্রনাথ, রোমান্টিক কবি রবীন্দ্রনাথ বলেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বাদল ঝরে ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। এ জগতে কেহ নাহি আর, নিভৃত নির্ঝর চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, জগতে জল ঝরে অনিবার, চারিদিকে যেন কেহ নাহি আর। কখন বলা যায়? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। যে কথা অন্য দিন বলা যায় না, সেই কথা কোন দিন বলা যায়? বর্ষার বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে মানুষের মনটা প্রিয় মিলনের জন্য আকাঙ্ক্ষিত থাকে, কাজে এই দিনে বললে কাজ হওয়ার সম্ভাবনা কি? যেদিন অন্য দিন বলা যায়নি, যে কথা অন্য দিন বলতে পারেননি, সেই কথাটা কোন দিন বলবেন? বৃষ্টির দিনে, ঝমঝমে বৃষ্টির দিনে। দেখবেন গুরু রবীন্দ্রনাথের দোয়ায় কি কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো বিদ্যাপতি, এর পরে আমরা আরেকজন বড় কবি নিয়ে কথা বলবো, যার নাম চণ্ডীদাস। চণ্ডীদাস, যাকে বলা হয় বাংলা পদাবলীর জনক বা বাংলা বৈষ্ণব পদাবলীর জনককে। তাহলে পদাবলীর জনক বিদ্যাপতি, পদাবলীর জনককে, পদাবলীর জনক বিদ্যাপতি। আর বাংলা যে পদাবলী তথা বাংলা বৈষ্ণব পদাবলী, তার জনক চণ্ডীদাস। কেন? কারণ বিদ্যাপতি তো বাংলা ভাষায় লেখেনি, ব্রজবুলি ভাষায়। বিদ্যাপতি পদাবলী লিখেছে কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। ঠিক আছে, তাহলে বাংলা পদাবলীর জনক হচ্ছে চণ্ডীদাস। বাংলা সাহিত্যে মোহাম্মদ আল আমিন, এই যে একটু আগে বললাম তোমাকে, তুমি আবার মগা হয়ে গেলে। আচ্ছা, তারপরেও প্রশ্ন যেহেতু করে ফেলেছো, রোদেলা উত্তর দিয়েছে। বাংলা সাহিত্যে চণ্ডীদাস 4 জন, কিন্তু বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস 3 জন। বাংলা সাহিত্যে চণ্ডীদাস, বাংলা সাহিত্যে, গোটা বাংলা সাহিত্যে চণ্ডীদাস 4 জন। এদের মধ্যে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস 3 জন। একজন চণ্ডীদাস, একজন দ্বিজ চণ্ডীদাস, একজন দীন চণ্ডীদাস। চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, এই 3 জন হচ্ছেন বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস। আর এদের বাইরে আরেকজন আছেন, ওই যে গত ক্লাসে যা পড়িয়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস। তাহলে বাংলার সাথে মোট চণ্ডীদাস 4 জন, কিন্তু প্রশ্নটা যদি পেছিয়ে বলে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন, তাহলে বলবেন 3 জন। তো এই চণ্ডীদাসকে বলা হয় বাংলা বৈষ্ণব পদাবলীর জনক এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকবি। যদিও মহাকাব্য লেখেননি, তারপরে মহাকবি, তাই না? দ্বিতীয় মহাকবি আলাওল। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি চণ্ডীদাস। ডক্টর হুমায়ুন আজাদ, ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদ মহোদয়, তার লাল নীল দীপাবলি নামক গ্রন্থটিতে যাকে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, বাংলা সাহিত্যের প্রথম মহাকবিকে চণ্ডীদাস, প্রথমে উপাধি
প্রথম মহাকবি চণ্ডীদাস, দ্বিতীয় মহাকবি আলাওল। আলাওল প্রথম মুসলিম মহাকবি, আলাওল। বাংলা সাহিত্যের দ্বিতীয় মহাকবি আলাওল। চণ্ডীদাস তার যে পদ বাংলা সাহিত্য অত্যন্ত কি এবং সবচেয়ে জনপ্রিয় যে পদাবলী কার, বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় পদাবলীকারের নাম হচ্ছে চণ্ডীদাস। জন্ম লেখেন বীরভূমের নান্নুর গ্রাম, বীরভূমের নান্নুর। চণ্ডীদাসের জন্ম কোথায়? বীরভূম। বীরভূম বীরভূমের নান্নুর গ্রামে চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এই চণ্ডীদাস বাংলা সাহিত্যের খুবই জনপ্রিয় এবং মনে করা হয় যে বৈষ্ণব পদাবলীর সবচেয়ে জনপ্রিয় রচয়িতা ছিলেন এই চণ্ডীদাস। এবং আধুনিক যুগের যারা আমাদের বড় কবি, আধুনিক যুগের যারা আমাদের কি বড় কবি, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত বড় বড় কবিদের জীবনেও কিন্তু কি এই চণ্ডীদাসের, এমনকি নজরুল। প্রিয় শিক্ষার্থীরা, চণ্ডীদাস বাংলা সাহিত্যের অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী কবি এবং বৈষ্ণব পদাবলীর, বাংলা বৈষ্ণব পদাবলীর জনক তো বটেই, এবং এই সমস্ত পদাবলী কারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এবং এতই জনপ্রিয়তা যে মধ্যযুগের মধ্যে শুধু সীমাবদ্ধ না, চণ্ডীদাসের জনপ্রিয়তা শুধু মধ্যযুগে সীমাবদ্ধ না, আধুনিক যুগেও কি চণ্ডীদাসের। এবং এই যে চণ্ডীদাস, তার লেখা গান এখন পর্যন্ত আমরা গাই, গীতিকাররা গায়, কবিরা গায় আর কি। এবং এই উনারই গান গেয়ে, বুঝতে পেরেছেন, অনেকে মঞ্চ ফাটিয়ে দিয়ে সংসদে চলে গেছে, সংসদ ফাটিয়ে দিয়ে কোনদিন মন্ত্রণালয়ে চলে যাবেন। ফাইটা যায় ওরে ফাইটা যায়, যাই যাই ফাইটা যায় ওরে ফাইটা যায়। এই ফাটায়া, আপনাদের যে বুক ফাটায়া, তাই না, যিনি জনপ্রিয় হলেন, সেই ফাটা যাওয়া যে গান, এই গানটি আসলে মূল গানটি কার? চণ্ডীদাসের। এই ফাইটা যাওয়া গানটা মূলত কার? চণ্ডীদাসের। এই চণ্ডীদাসের এই ফাইটা যাওয়া গানকেই আধুনিক যুগে এসে কি শিল্পীরা, গীতিকাররা একটু মডিফাই করে, একটু রিমিক্স করে, রং ঢং লাগিয়ে চণ্ডীদাস গেয়েছেন প্রথম সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। সই কেমনে ধরিব হিয়া, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমার রি আঙিনা দিয়া। সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। সই কেমন করে হিয়া ধরে রাখবো? হিয়া মানে কি? বুক, হৃদয়। ধরে রাখা যাচ্ছে না, ফেটে যাচ্ছে। বুককে আর সান্ত্বনা দিয়ে আটকে রাখা যাচ্ছে না। কেন ধরে রাখা যাচ্ছে না? আমারই বধুয়া, বধু মানে প্রেমিকা, আন বাড়ি যায়। আন বাড়ি মানে কি? অন্যের বাড়ি, আন অন্যের। আমারই বধুয়া আন বাড়ি যায়, কোন দিক দিয়ে আবার? বেয়াদব, একটু যাবি যা, একটু ঘুরে যা, বদমাইশ কোথাকার, একটু ঘুরে গেলে কি সমস্যা, তাই না? আমার প্রেমিকা অন্যের বাড়ি যাচ্ছে, কোন দিক দিয়ে আবার? ফাজিল কোথাকার, হ্যাঁ, আমারই বাড়ির সামনে দিয়া। এইটাকেই তো আমাদের গায়িকারা গাইলেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাঁটটা যায়, তখন বুকটা ফটাস করে কি ফাইটটা যায়। চণ্ডীদাসের গান। চণ্ডীদাসের অনেক গান এখন স্টিল নাও এ ডেজ বাংলা সাহিত্যে ব্যাপকভাবে ঢুকে আছে, হয়তো আমরা জানি না, আপনারা জানেন না, কিংবা পদগুলোকে একটু মডিফাই করে।
বুঝতে পারছেন? অনেক গান তো খুবই দারুণ। এবং আবার বলছি, রবীন্দ্রনাথের যে কবিতা, রবীন্দ্রনাথের চণ্ডীদাসের ভক্ত, বুঝতে পারলেন? এই রবীন্দ্রনাথের যে রোমান্টিক ভালোবাসা, রবীন্দ্রনাথ যে রোমান্টিক কবি না, এই রোমান্টিক কবি রবীন্দ্রনাথ তার রোমান্টিকতা ধার নিয়েছেন আসলে কোথা থেকে? এই চণ্ডীদাসের কাছ থেকে। বুঝতে পেরেছেন? রবীন্দ্রনাথের যে ক্লাসিক প্রেমের যে থিওরি, ধ্রুপদ প্রেমের যে থিওরি, চিরন্তন ঐশ্বরিক যে প্রেম, এই প্রেম ভাবনাটা কিন্তু মূলত কি চণ্ডীদাসের কাছ থেকে। নজরুলের যে মানব ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই যে বাণী নজরুল আমাদের জানিয়েছেন, এই বাণীগুলি কিন্তু তার অনেক আগেই চণ্ডীদাস। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, নজরুলের যে মূল বাণী, নজরুলের কবিতার যে মূল মেসেজ মানবতাবাদ, এই মানবতাবাদ প্রথম শুনিয়েছেন বাংলা সাহিত্যকে চণ্ডীদাস। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই বাণী দিই তো নজরুলের এই যে আমাদের আধুনিক যারা কবি, তাদের সবাই কিন্তু চণ্ডীদাসের অনুসারী, চণ্ডীদাসকে অনুকরণ করে কিন্তু বাংলা সাহিত্যে, তাহলে বাংলা সাহিত্যে প্রথম যে মানবতাবাদ, বাংলা সাহিত্যে প্রথম যে রোমান্টিকতাবাদ, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু কি চণ্ডীদাসের মধ্যেই ছিল আর কি। তো এই চণ্ডীদাস আমরা এবং পদের লাইন কিন্তু পরীক্ষা আসবে যে চণ্ডীদাস এই চরণটি কার, বুঝতে পারলেন? যে আমারই বধূ আন বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া, এই পদের রচয়িতাকে। তা আপনারা এই যে বইটি আমি এর আগেও বলেছি আপনাদের, যে বাংলা সাহিত্যের কি ইতিবৃত্ত, এই যে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এই বইটি আমি আপনাদেরকে বলেছিলাম এর আগেও। আপনারা একটু এই বইটাতে কিন্তু একদম ডিটেলস করে এই যে বৈষ্ণব সাহিত্য দেখছেন, এই যে বৈষ্ণব সাহিত্য অনেক সুন্দর করে চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই সমস্ত বই পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা। আর কতকাল অগা মগা জগা ভাইয়াদের বই পড়ে আর কাল কাটাবেন? কতকাল আর কাল কাটাবেন? জি, পড়তে হবে। আর আমার এই বইটি যাদের কাছে আছে, নিশ্চয় আছে অনেকের কাছেই, এই বইটিতে আমি যারা নিয়েছেন আর কি, দেখবেন যে এখানে 103 পেজে এই যে বৈষ্ণব পদাবলী একটা টপিক দেওয়া আছে। এখানে আমি চেষ্টা করেছি আমার মতো করে, যেগুলো তথ্য উপাত্ত আমাদের চাকরির পরীক্ষায় লাগবে, এই বইটি আপনারা সম্ভব হলে অবশ্যই যারা নেননি নিয়ে ফেলবেন। এই যে পিছনে আমার একটা পাঞ্জাবিওয়ালা ছবি লাগানো আছে, একটু দেখে নেবেন। জি, তো এখানেও আমরা চণ্ডীদাসের কিন্তু কি পদ দিয়েছি, বুঝতে পেরেছেন? তো চণ্ডীদাস সম্পর্কে আছে। এরপরে আমাদের আরো দুজন বড় কবি আছেন, আরো দুজন বড় পদাবলীর কবি। এই চারজনকে একসাথে বলা হয় মহাজন পদকর্তা। লিখে রাখেন, কি পদকর্তা? মহাজন। তাহলে মহাজন পদকর্তা কারা? মহাজন পদকর্তা কারা? মহাজন পদকর্তা কারা? এই চারজন পদকর্তাকে বলা হয় মহাজন পদকর্তা। চারজন কে কে? একজন বিদ্যাপতি, একজন চণ্ডীদাস, একজন জ্ঞানদাস, আর একজন গোবিন্দ দাস। বিদ্যাপতি তো আগে বললাম, চণ্ডীদাস বললাম, এরপরে জ্ঞানদাস এবং কি গোবিন্দ দাস। জ্ঞানদাস এবং গোবিন্দ দাস, এই চারটি বইকে একসাথে বলা হয় কি, এই চারজন কবিকে একসাথে বলা হয় মহাজন পদকর্তা। হ্যাঁ রুদুল্লাহ, এই যে বইটির নাম বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, এটি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা, অনেক দারুণ দামি একটি বই। এই বইটা পারলে আপনারা নেবেন যারা একটু বেশি বিস্তৃত পড়তে চান। কিন্তু শুধু সাহিত্য, শুধু কি সাহিত্য অংশটা সেই বইটাতে। আর আমার এই বইটাতে বাংলা কোষ, এই বইটাও যারা নিয়েছেন বা নিবেন পরবর্তীতে, এইটাতে একটু সুবিধা হলো যে সাহিত্য তো আছেই বিস্তৃত, পাশাপাশি কি বাংলা ব্যাকরণ পাঠটাও কি যুক্ত আছে। সাহিত্য আর ব্যাকরণ দুটি একসাথে আছে।
আর আরেকটি বই আমি সবসময় বলি, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি। ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কি লাল নীল দীপাবলি বইটিও সম্ভব হলে একটু পড়বেন। তো মহাজন পদকর্তার মধ্যে আমরা বিদ্যাপতি বললাম, চণ্ডীদাস বললাম। এবার আমরা লিখছি জ্ঞানদাস। লেখেন জ্ঞানদাস। লেখেন কি জ্ঞানদাস। জ্ঞানদাস আরেকজন বড় বৈষ্ণব পদকর্তা, মহাজন পদকর্তা। ঠিক আছে, ষোড়শ শতকের, কোন শতকের? ষোড়শ শতকের, ষোড়শ শতকের কবি জ্ঞানদাস। ষোড়শ শতক তথা 16 শতকের কবি। আর আগের দুজন বিদ্যাপতি আর চণ্ডীদাস চতুর্দশ শতকের। একটু লিখে রাখবেন চতুর্দশ, না সরি চতুর্দশটা পঞ্চদশ, 1380 থেকে 1460। হ্যাঁ, পঞ্চদশ শতকের কবি বিদ্যাপতি। বিদ্যাপতি কত শতকের? পঞ্চদশ শতকের। চণ্ডীদাস কত শতকের? পঞ্চদশ শতকের। আর জ্ঞানদাস কত শতকের? 16 শতক বা ষোড়শ শতকের কবি জ্ঞানদাস। জন্ম কোথায়? কাঁদড়া গ্রাম। জন্ম কোথায়? কাঁদড়া গ্রাম। কাঁদড়া কাটোয়ার পার্শ্ববর্তী, কাটোয়া রাজ্যের পাশের কি কাঁদড়া গ্রাম। কাটোয়া, কাটোয়া নামক একটা বিখ্যাত জায়গা ছিল, বৈষ্ণবদের আখড়া কাটোয়া। বৈষ্ণব বা রাধাকৃষ্ণ প্রেমীদের একটা আখড়া ছিল কাটোয়া। এই কাটোয়ার থেকে একটু দূরে একটা গ্রাম ছিল, নাম ছিল কাঁদড়া। তাহলে কাটোয়ার কাঁদড়া গ্রামে জ্ঞানদাসের জন্ম। এবং এই জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের শিষ্য। চণ্ডীদাসের শিষ্যকে জ্ঞানদাস। এবং বাঙালি পদকর্তা বা বাংলায় যিনি বৈষ্ণব পদাবলী লিখেছেন, এবং এই জ্ঞানদাস ও চণ্ডীদাসের মতোই কি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। গুরু চণ্ডীদাসের মতোই জ্ঞানদাসও অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। তার বেশ কিছু পদ চণ্ডীদাসের মতো হয়তো এত বেশি প্রভাব তিনি সৃষ্টি করতে পারেননি, কিন্তু তারপরেও তারও জনপ্রিয়তা ছিল অনেক। তার দু একটি কবিতার লাইন যদি বলি তাহলে বুঝতে পারবেন যে স্যার ঠিকই বলেছেন। জ্ঞানদাসের কয়েকটি লাইন অতি বিখ্যাত। কি? সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। এগুলো লাইন কিন্তু পরীক্ষা আসবে। এই পংক্তি রচয়িতাকে, এই পদের রচয়িতাকে। সুখের লাগিয়া এ ঘর কি বাঁধিনু, অনলে পড়িয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। অমিয় সাগরে স্নান করিতে। অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। সুখের জন্য ঘর বাঁধলাম। সুখের জন্য কি ঘর বাঁধলাম। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। কি ব্যাপার, হঠাৎ করে ভালোবাসা উঠছে আকাশে এত বেশি? কি কারো কি কমন পড়েছে মনে হয় নাকি? আচ্ছা, হ্যাঁ, কারো মনে হয় কথাগুলো কমন পড়ে গেছে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখের জন্য ঘর বাঁধলাম, কিন্তু অনল মানে আগুনে কি পুড়ে গেল। অমিয় সাগর, অমৃত সাগর। অমিয় সাগর মানে কি অমৃত সাগরে স্নান করিতে সকলে গরল ভেল। অমৃত সাগর, সুখের সাগর বলে স্নান করতে গেলাম, স্নান করতে গেলাম, আর গিয়ে দেখি ওম্মা সিক্ক, কি এ তো অমিয় সাগর না, কি গরল, গরল ভেল, গরল বিষের সাগর।
প্রেম করার সময় কি কি মধু মধু মনে হয়, তাই না? আহা, চোখ দেখলেও ভাল লাগে, চুল দেখলেও ভাল লাগে, হ্যাঁ, হাঁটা দেখলেও ভাল লাগে, যা বলে তাই ভাল লাগে, যা করে তাই ভাল লাগে। হ্যাঁ, কোকড়া কোকড়া চুলও ভাল লাগে, শ্যামলা শ্যামলা গালও ভাল লাগে, কালো কালো হ্যাঁ চেহারাও ভাল লাগে, ছেঁড়া ছেঁড়া জামাও ভাল লাগে, বুকের বোতাম খোলাও ভাল লাগে, সবই ভাল লাগে। কিন্তু একটা সময় বোঝা যায় যে না, এত ভালো ভালো না। আমিও সাগরে স্নান করিতে সকলে গরল ভেলো, সুখে পাবো বলে প্রেমে ঝাঁপ দিলাম, কিন্তু ঝাঁপ দেওয়ার কিছুদিন পরে বুঝতে পারলাম যে অমৃত সাগর বলে যেখানে ঝাঁপ দিয়েছি গরল। তিয়াস লাগিয়া জলদ সেবিনু বজর পড়িয়া গেল, তিয়াস লাগিয়া জলদ সেবিনু বজর পড়িয়া গেল। জ্ঞানদাস কহে কানুর প্রীতি মরণ অধিক সেল, তিয়াস লাগিয়া জলদ সেবিনু, পিপাসা, প্রচন্ড পিপাসায় কি জলদ মেঘ সেবন করলাম। পিপাসার মানে চোটে কি মেঘে সেবন করে ফেলেছে। তিয়াস লাগিয়া জলদ সেবিনু বজরও পড়িয়া গেল। আরে মেঘ কি গ্রহণ করতে গিয়ে, মেঘ খেতে গিয়ে বজ্রপাত হয়ে গেল। পিপাসা প্রচন্ড লেগেছিল, হ্যাঁ, পিপাসা চোটে মেঘ খেতে গেলাম, গিয়ে বজ্র পড়িয়া গেল। জ্ঞানদাস কহে, জ্ঞানদাস বলছে কানুর প্রীতি, কানু কৃষ্ণ, ওই মেঘ, কৃষ্ণকে মেঘের সাথে তুলনা করে। কালো, মেঘও কালো, কৃষ্ণও কালো। কৃষ্ণ কেমন কালো, মেঘ কেমন কালো। আসলে কৃষ্ণের প্রেমে যখন পড়লাম, প্রেম পড়ে মাথায় বজ্র পড়িয়া গেল। জ্ঞানদাস কহে, জ্ঞানদাস বলছে, কবি জ্ঞানদাস, কানুর প্রীতি মরণ অধিক সেল। কানু কৃষ্ণের যে প্রীতি, এটা মধু মধু না, মরণ অধিক সেল। মরণের চেয়েও কি কঠিন। মরণ তো স্বাভাবিক, মরণ হলে মরে গেলেন, কিন্তু কৃষ্ণের যে প্রেম, এই প্রেম কেমন, মরণ অধিক সেল। মারেও না, বাঁচায়ও না, তিলে তিলে মারে, তিলে তিলে মারে, তিলে তিলে মারে, চিপে চিপে মারে, চিপে চিপে টিপে টিপে একটু একটু করে প্রতিদিন মারে। এ হলো মরণ অধিক সেল। সাধারণ মৃত্যুর চেয়েও কি প্রেমের মৃত্যু, প্রেমে পড়া অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক। এই হচ্ছে আমাদের কি জ্ঞানদাসের পদ। কার পদ? জ্ঞানদাসের পদ। জ্ঞানদাসের আরো একটি পদ আছে, আমি একটা লাইন বলছি। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, রূপ লাগি আখি ঝুরে, রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। রূপ লাগি আখি ঝুরে, রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। এখানে আবার ছোট বাচ্চা পোলাপান কেউ নাই তো, বৈষ্ণব পদাবলী কিন্তু পুরো প্রেম আর লীলার কাব্য। এটা কিন্তু ছোট মানুষ থাকলে একটু রিস্কি আর কি পড়ানো, বুঝতে পেরেছেন? রূপ লাগি আখি ঝুরে, রূপের জন্য চেহারা আকৃষ্ট হয়, ঝুরে আরতি করে। আখিটা আকুতি জানায় কার জন্য? রূপের জন্য, রূপ দেখার জন্য। একবার যদি দেখতে পেতাম যে চোখ, রূপ লাগি আখি ঝুরে, আর গুণে মন ভোর। আর মন ভরে কিসে? গুণে, মন ভরে গুণে। চেহারা, চোখটা, আখিটা রূপ দেখতে চাই। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। প্রতি অঙ্গ লাগি কান্দে, তাই না? প্রেমিকার হাত ধরলেন, হাত ধরার হয়েছে, জান একটু প্লিজ, একটু হাত ধরবো প্লিজ, একবার একটু হাত ধরি। ধরে শান্তি হলো? হবে শান্তি? প্লিজ জান একবার একটু খালি হাত দিব, জড়াই ধরবো, একটু বুকে নিব, শান্তি হলো? একটু একটু ঠোঁটে ঠোঁট রাখবো। আসলে প্রতি অঙ্গ লাগি কান্দে,
প্রতি অঙ্গ মোর, মানে আমার প্রতিটা অঙ্গ তোমার অপোজিট প্রতিটা অঙ্গের জন্য কাঁদে। হাত কাঁদে হাতের জন্য, কিন্তু ঠোঁট তো আর হাতের জন্য কাঁদে না, ঠোঁট কাঁদে ঠোঁটের জন্য। বুক কাঁদে বুকের জন্য। পা কাঁদে, মানে চোখ চোখে মিলতে চায়, বুক বুকে মিলতে চায়, ঠোঁট ঠোঁটে মিলতে চায়, পা পায়ে মিলতে চায়। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্ধে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। হিয়াই হিয়াই পরশ করতে চাই, হিয়াই হিয়াই, প্রতিটা হিয়া অপোজিট প্রতিটা হিয়ার সাথে কি পরশ পেতে চাই। পরাণ প্রীতি লাগি থির নাহি বান্ধে, পরাণ আর থির বাঁধতে চান, স্থির থাকতে চায় না। তো এই যে বৈষ্ণব পদাবলী আসলে কি প্রেম এবং লীলা, বিরহ, আকুতি, আরতি, প্রেমাস্পদের সাথে মিলনের জন্য কি আকাঙ্ক্ষা, আকুতি, এটি মূলত বৈষ্ণব পদ। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা, তো একটু আরেকজন কবি আছেন আমাদের কি গোবিন্দ দাস, যাকে বলে বিদ্যাপতির ভক্ত, বিদ্যাপতির অনুসারী। তাহলে চণ্ডীদাসের অনুসারী হলো জ্ঞানদাস, আর বিদ্যাপতির অনুসারী কি গোবিন্দ দাস। বিদ্যাপতির অনুসারী গোবিন্দ দাস, যিনি কি করেছেন, যিনি বিদ্যাপতিকে অনুসরণ করে ব্রজবুলি ভাষায় পদ লিখেছেন। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায়, চণ্ডীদাস বাংলা ভাষায়। চণ্ডীদাসকে অনুসরণ করে জ্ঞানদাস বাংলা ভাষায় পদ লিখেছেন, আর বিদ্যাপতিকে অনুসরণ করে গোবিন্দ দাস পদ লিখেছেন কি ব্রজবুলি। গোবিন্দ দাসের শ্রেষ্ঠ পদগুলি কোন ভাষায় রচিত? ব্রজবুলি। বাংলায় তিনি লিখেছেন অল্প কিছু, কিন্তু ভালো পদগুলি। গোবিন্দ দাসের জন্ম কোথায়? সিরাজউদ্দৌলা রাজধানী কোথায় ছিল বলেন তো, কে বলতে পারবে? সিরাজউদ্দৌলা রাজধানী কোথায় ছিল জানেন কেউ? সিরাজউদ্দৌলা নবাব সিরাজের রাজধানী কোথায় ছিল? কেউ জানেন না? অবশ্যই জানতে হবে, কেন জানবেন না? মুর্শিদাবাদ। গুড। তাহলে সে মুর্শিদাবাদের, আচ্ছা কারেন্ট চলে গেল, মুর্শিদাবাদের বধুরি গ্রাম, বধুরি, মুর্শিদাবাদের বধুরি গ্রামে গোবিন্দ দাসের জন্ম। মুর্শিদাবাদের বধুরি গ্রামে জন্ম হচ্ছে গোবিন্দ দাসের। তাহলে বিদ্যাপতির জন্ম হলো মিথিলায়, চণ্ডীদাসের জন্ম হচ্ছে কোথায় বলে দিয়েছি না? চণ্ডীদাসের জন্ম কোথায় বলেন? কোথায় দেখি, মনে আছে কিনা? চণ্ডীদাসের জন্ম কোথায়? কমেন্টস করেন দ্রুত। চণ্ডীদাসের জন্ম কোথায়? নান্নুর, বীরভূমের নান্নুর, বীরভূমের কি নান্নুর। চণ্ডীদাসের বীরভূমের নান্নুর। জ্ঞানদাসের কাটোয়ার কাদরা, জ্ঞানদাসের কাটোয়ার কাদরা। আর গোবিন্দ দাসের মুর্শিদাবাদের বধুরি। বিদ্যাপতির হলো মিথিলা, চণ্ডীদাসের বীরভূমের নান্নুর, জ্ঞানদাসের কাটোয়ার পার্শ্ববর্তী কাদরা, আর গোবিন্দ দাসের মুর্শিদাবাদের কি বধুরি। তো গোবিন্দ দাস এর জন্ম কোথায়? মুর্শিদাবাদের, মুর্শিদাবাদ জেলার বধুরি গ্রামে তো জন্ম তার। তিনি ছিলেন বিদ্যাপতির ভক্ত, অর্থাৎ বৈষ্ণব পদাবলী লিখেছেন তিনি কি ব্রজবুলি ভাষায়। তার লেখা দু একটি লাইন খুব বিখ্যাত। তার একটি লাইন হচ্ছে, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী, অবনী বহিয়া যায়।
ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে 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 মদন মুরুছা পায়। ঢলো ঢলো কাঁচা অঙেরও লাবণী অবনী বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে মদন মুরুছা পায়। রূপ বর্ণনা বলা হয় এই পদটিকে, কি বলা হয়? রূপ বর্ণনা। ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী, অঙ্গের যে লাবণ্য সৌন্দর্য কেমন, ঢলো ঢলো কাঁচা অবনী বহিয়া যায়, এমনই রূপ, ঢলো ঢলো রূপ, যখন হাঁটে মনে হয় যে সলাৎ সলাৎ করে কি রূপ পৃথিবীতে ঝরে ঝরে পড়ে। মেয়েরা পূর্ণ কলসি কাখে নিয়ে যখন জল নিয়ে আসে, তখন একটু নড়লে কি হয়, ওই কলসি উপচে যেমন জল একটু একটু করে পড়ে, এমনই রূপ, ঢলো ঢলো রূপ, ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী, এমনই লাবণ্যময় রূপ, যখনই একটু হেঁটে যায় অবনী বহিয়া যায়। পৃথিবীতে যেন কি এই অবনী পৃথিবীতে পড়ে যাচ্ছে, রূপ যেন একবারে, যে না সুন্দরী হাঁটছে আর রূপ যেন খালি কি বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে, একটু যদি হাসি মারে খালি মদনের দিকে তাকায়, তাহলে মদন মূর্ছা পায়। এই প্রেমিক বা প্রেমের দেবতা মদন কি, এই যে সুন্দরী নারী যখন হেঁটে যায় তার রূপ তো গড়ায় গড়ায় পড়ে। আর ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে, সামান্য একটু হাসিরই তরঙ্গ হিলোলে ওই মদন কি অজ্ঞান হয়ে যায়। সুন্দরী মেয়ে যদি জুয়েল কিবরিয়ার দিকে তাকে একটু হাসি মারে, জ্ঞান থাকবে আর নিশ্চিত চিৎপটাং। রূপ বর্ণনা এই পদটিকে বলা হয় কি রূপটা, কোন পদ রূপ বর্ণনার, কোন পদ মিলনের, কোন পদ বিরহের, কোন পদ আকুতির, কোন পদ আরতির। মোট কথা রাধা আর কৃষ্ণের প্রেম লীলা, মিলন, বিরহ, আকুতি, আরতি, এগুলি মিলে কি বৈষ্ণব পদাবলী। প্রিয় শিক্ষার্থীরা, তো বৈষ্ণব পদাবলী আমি কবিদের সম্পর্কে একটু বললাম, একটু বাড়তি কথা জানিয়ে রাখবো যে বৈষ্ণব পদাবলী মূলত প্রেম বা মধুর রসে রচিত। বৈষ্ণব পদাবলী কোন রসে রচিত? মূল রসটা হচ্ছে প্রেম রস, যে প্রেম রসকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মধুর রস। যেটি সাধারণ সাহিত্যে প্রেম রস, সেই প্রেম রসকে বৈষ্ণব সাহিত্যে বলা হয়েছে কি মধুর রস, মধুর। তবে এর সাথে কিছু আঙ্গি রস আছে। একটি আঙ্গি রসকে বলা হয় বাৎসল্য রস, একটি হলো দাস্য রস, একটি হলো সখ্য রস, আর একটি শান্ত রস। এটা হলো মূল রস। বৈষ্ণব পদাবলীর মূল রস, মূল রস হচ্ছে প্রেম বা মধুর রস। এর পাশাপাশি আঙ্গি রস মানে মূল রসের বাইরেও কিছু ছোটখাটো রস থাকে। সেই রসের একটা বাৎসল্য রস, একটা দাস্য রস, একটা সখ্য রস, একটা শান্ত রস। বাৎসল্য একটু কি বলবো, রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে একটু বাৎসল্য রস আছে, একটু স্নেহময়তা আছে, স্নেহ। স্ত্রী স্বামীর মাথায় দেখবেন কি করে, একটু মাথাটা নেড়ে দেয় একটু, তাই না? বাৎসল্য, অনেকটা বাচ্চাদের মতো করে আদর করে। ছোট বাচ্চা একটু মাথা নেড়ে দিচ্ছে, একটু ইয়ে করছে। প্রেমিকা বা স্ত্রী কি করে, প্রেমিককে বা স্বামীকে অনেক সময় ছোট বাচ্চাদের মতো করে আদর করে, বাৎসল্য রস। দাস্য রস, দাসী হয়ে, তাই না, দাসীর মতো হয়ে কি তার পায়ে লুটিয়ে পড়তে চাই, দাস্য রস। স্ত্রী বা প্রেমিকা যেন কি প্রেমিকের দাসী, যা চাইবেন, যে আমার স্বামী এটা করতে চেয়েছে, আমার প্রেমিক এটা পছন্দ করে, একটু চিকেন ফ্রাই পছন্দ করে, একটু নুডলস পছন্দ করে, একটু, তাই না, এটা পছন্দ, মানে আপনি যেন মানে বলা, উনি বলেননি যে তুমি আমার জন্য করো, কিন্তু বলার আগেই কি আপনি জানেন যে আমার প্রেমিক এটা চায়, এটা এইভাবে নিজেকে অনেকটা মহারাজার দাসী, যেমন রাজা এখন আসবেন স্যান্ডেলটা আগায় দিতে হবে। আগের যুগের নারীরা আরো এরকম, পানি, স্বামী আসার সাথে সাথে কি বদনাটা আগায় দিচ্ছে, পানি ভরে দিচ্ছে, হাত মুখ ধুলে সাথে সাথে গামছা নিয়ে রেডি হয়ে আছে।
এখনকার নারীরা যদিও এগুলি আর নাই, দাস্য নাই আর কি এদের মধ্যে, এরা নিজেরা মুনিব আর কি, কিন্তু তারপরে কোনো কোনো নারীর মাঝে থাকে, রাধাকৃষ্ণের মাঝে ছিল, রাধার মাঝে ছিল সখ্য, আবার সখী, বন্ধুর মতো, একটু ঝগড়া, একটু খুনসুটি, একটু, তাই না, বন্ধুর সখ্য রস, শান্ত রস, শান্ত, স্থির হয়ে শুধু জড়িয়ে ধরে আছে, চুপ করে আছে, নড়াচড়া নাই, কথা নাই। এই যে জীবন দাস বললেন, হ্যাঁ, কি পাখির নীড়ের মতো চোখ তুলে নাটার বানাতেছেন, কি আমার দুদণ্ড শান্তি দিয়েছিল। প্রেমিকা আছে, প্রেমিকাতে প্রেমিক, প্রেমের মাঝে ধরো শান্ত রস, তাহলে বাৎসল্য আছে, দাস্য আছে, সখ্য আছে, শান্ত রস আছে প্রেমের মধ্যে, সবই থাকতে হবে। যারা প্রেমিকা আছেন, যারা প্রেমিক আছেন, আর সবচেয়ে মূল রসটা হচ্ছে কি, সবচেয়ে অরিজিনাল রসটা হচ্ছে বৈষ্ণব পদাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করবে। বৈষ্ণব পদাবলী ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে হয়তো আমরা আর নতুন কোনো ক্লাসে যাব। আগামী দিন লেকচার 7। তোমরা ক্লাসে আসার আগেই কি লেকচারের টপিকগুলো একটু দেখে আসবে। তোমাদের আমি কোর্স প্ল্যান দিয়েছি, কোর্স প্ল্যান, লেকচার শিডিউল একটা দেওয়া আছে পেজে, তোমরা ওখান থেকে দেখবে। আজকে আমরা 6 নম্বর লেকচার শেষ করলাম, ঠিক আছে। শুক্রবার হবে প্রশ্ন উত্তরের ক্লাস। আবার জানিয়ে রাখছি, অনেকে প্রশ্ন করেন, তুই শিক্ষার্থীরা, সোম এবং বুধবার প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা যেতে পারে একেবারে রিলেটেড, প্রাসঙ্গিক 1-2টা, কিন্তু শুধু প্রশ্ন করার জন্যই আমি একটা দিন ক্লাসে আছি শুক্রবার। তা আপনাদের বুকে যত প্রশ্ন জাগবে, যত আকাঙ্ক্ষা জাগবে, যত রকম জিজ্ঞাসা জাগবে, সব নোট করে শুক্রবার রাত কি 9:30টায় চলে আসবেন, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আপনাদের কথার উত্তর দিয়ে দিব। পদ কল্পতরুকে লিখেছেন, এই যে দেখ মগা, এই যে লেখা আছে পেজ নাম্বার 110। বৈষ্ণব দাস রচনা করেননি, সম্পাদনা করেছেন। এই যে দেখ লেখা, এই যে দেখ, এই যে পদ কল্পতরু, পদ কল্প, দেখতে কি পাচ্ছেন? এই যে পদ কল্পতরু, এটা হচ্ছে বৈষ্ণব দাস, বৈষ্ণব দাস। এই যে আমার বইটা দেখেন, আপনি যাই প্রশ্ন করবেন এর মধ্যে আছে, খুঁজে পাবেন। জি, এই যে 110 পৃষ্ঠায় দেখেন লেখা আছে, এই যে বৈষ্ণব দাস সম্পাদিত পদ কল্পতরু। আমি যদি আপনাকে একটু কাছ থেকে দেখাতে পারতাম, পদ কল্পতরু কি বৈষ্ণব দাস। সৈয়দ মোহাম্মদ রমজান, আপনি পদ কল্পতরু নিয়ে পড়ে আছেন। এই পদ কল্পতরুর সম্পাদক হচ্ছে বৈষ্ণব দাস। আর আরেকটি কথা বলে এই ক্লাসটি শেষ করছি, যে বৈষ্ণব পদ্ম একসময় কবিরা পদাবলী আকারে গেয়েছেন, তারপরে আসরে আসরে গিয়ে বেরিয়েছেন, কিন্তু এইটাকে প্রথম বই আকারে সংকলন করলেন যিনি, সেই ভদ্রলোকের নাম বাবা আউল মনোহর দাস। এই তথ্যটা একটু জেনে রাখেন, বাস্তব প্রশ্ন কঠিন কথা। বৈষ্ণব পদাবলী তো কবিরা আসলে ওইভাবে লেখেননি, কিন্তু মূলত কি লেখেননি, কি করেছেন তারা মুখে মুখেই গেয়েছেন, মুখে মুখে গান গেয়ে গিয়ে আসরে আসরে রাধাকৃষ্ণ ভক্তদের মাঝে শুনিয়েছেন, গানের মতো করে পদগুলিকে গানের মতো করে মুখে মুখে গেয়ে গিয়ে শুনিয়েছেন। কিন্তু এই গুলিকে প্রথম বই আকারে যিনি সংকলন করলেন, একটা গ্রন্থের মধ্যে নিয়ে আসলেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে বাবা আউল মনোহর দাস। সেই গ্রন্থটার নাম ছিল পদ সমুদ্র। আউল মনোহর দাস সম্পাদিত বৈষ্ণব পদাবলী গ্রন্থের নাম কি? পদ সমুদ্র। পদ সমুদ্র। তাহলে এই যে বৈষ্ণব পদ, যেমন এখন তোমাদের লাইন লিখে দিচ্ছি, এগুলো পাচ্ছি কই? আমি কি ওই সময় চণ্ডীদাসের কাছে শুনেছিলাম? চণ্ডীদাস গিয়ে গিয়ে তারপর তো মরে ভূত হয়ে গেছে, তারপর 1000 বছর পেরিয়ে গেছে, অনেক পরে এসে আউল মনোহর দাস নামক একজন বাউল গবেষক, তিনি কি করলেন, এই কবিদের আসরে আসরে গাওয়া বিভিন্ন পদগুলিকে তিনি কি প্রথম সংকলন করেছেন পদ সমুদ্র নাম দিয়ে। এরপরে তারপরে অনেকে যে পদ কল্পতরু, হ্যাঁ, বৈষ্ণব দাস সম্পাদনা করলেন। পদ কল্প ললিতা, মোটামুটি এই দুটা বই, বিশেষ করে পদ সমুদ্র এবং পদ কল্পতরু, এই দুটো বই। তো প্রথম বইটি হচ্ছে পদ সমুদ্র। হ্যাঁ, চর্যাপদ শান্ত রসে, এই যে রিপন উত্তর দিয়ে দিয়েছে সুজন, চর্যাপদের রস হচ্ছে শান্ত রস। শান্ত চর্যাপদ কোন রসে রচিত?
শান্ত রস। শান্ত রসটা কি আমি বলেছি, এর ব্যাখ্যা আমাদের সাহিত্য কোর্সের মধ্যে আছে, আমরা দিব। শান্ত রস কেন, বীর রস কেন, এই যে প্রেম রস বা মধুর রস, এই রস সম্পর্কে আমাদের একটা ক্লাস শুধু আছে। শুধু রস নিয়ে কি একটা ক্লাস আছে, আমরা তো উত্তরটা দিলাম যে চর্যাপদ শান্ত রসে রচিত। কেন শান্ত রস, কিভাবে শান্ত রস, আরো কি কি গ্রন্থ আছে, বীর রস কোনটি, করুণ রস কোনটি, শুধু রস নিয়ে আমাদের একটি আলোচনা আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যুক্ত থাকবে আমাদের কোর্সের সাথে। সাহিত্য কোর্সটি আমরা ভর্তি নিচ্ছি এখন, এটি আমরা ওপেন করেছি, কিন্তু 2-1 দিন পরেই কিন্তু আমরা কি সিক্রেট গ্রুপে ঢুকে পড়বো। সবার জন্য এটি আর ওপেন থাকবে না। তো তোমরা যারা সাহিত্য ক্লাস করতে চাও তারা আমার যে পেজ জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার, এই পেজের নক করে এই কোর্সের সাথে যুক্ত হবে। হঠাৎ করে একদিন দেখবে যে কি ক্লাস আর পাওয়া যাচ্ছে না, কারণ ক্লাসগুলি মূলত আমরা নিব কি আমাদের সিক্রেট গ্রুপ, আমাদের ভর্তিকৃত ছাত্রদের নিয়ে যে সিক্রেট গ্রুপ, সেই গ্রুপেই শুধু ক্লাসগুলি থাকবে। আর আমরা কয়েকটা ক্লাস, এটি বিজ্ঞাপনী ক্লাস মানে ভাবেও বলতে পারো, অথবা কিছু পুরাতন শিক্ষার্থীদের সাথে কি আলাপের জন্য আমরা এই ওপেন করেছি, কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে ক্লাসগুলি হবে। গরুর দুধ দেয়, এটা ফারজানা কারক। গরু কর্তা কারক, দুধ হলো কর্মকারক। বাক্য তো কোনো কারক না, ফারজানা অগামগা ফারজানা, বাক্য তো কোনো কারক না। বলতে হবে স্যার এবাকে গরু কোন কারক বা এবাকে দুধ কোন কারক, সেটা বলতে হবে। এটা কোন কারক স্যার বললে কি কারক হবে গাধা? এবাকের গরু হলো কর্তা কারক, আর দুধের নিচে দাগ থাকলে দুধ হবে কর্মকারক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমার পেজের ইয়েটা চলে এসছে, দেখেন জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার, জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার, এই পেজে কি আপনারা নক করবেন। নক করে আমার এই কোর্সের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আমরা বাংলা সাহিত্য একদম কি তুষ তুষ করে ফেলবো। বাংলা সাহিত্যের এমন কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায় যেটা ইনশাল্লাহ আমরা পড়াবো না। সব বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, একদম পই পই করে, একদম তুষ তুষ করে প্রতিটা ক্লাসের টপিক ধরে ধরে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলা হবে। সবাই ক্লাসে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না রাশেদ, আজকে আর নয়, উপাদান নিয়ে শুক্রবার রাত 9:30, শুক্রবার রাত 9:30 প্রশ্ন করবেন। সেদিন অন্য কোনো টপিক থাকে না, শুক্রবারে কোনো টপিক ভিত্তিক ক্লাস না, স্রেফ ক্লাস কি প্রশ্নোত্তর, স্রেফ প্রশ্নোত্তর ক্লাস। কর্তিকারক ফারজানা, গরুতে কর্তিকারক। দুধ দেওয়ার কাজ কে করে? জুয়েল করে না গরু করে? ফারজানা, দুধ দেওয়ার কাজটা কে করে, গরু না জুয়েল না সোলেমান না পরিমণি, কে করে? গরু করে। তাহলে গরু যে কাজ করে সে কর্তা। ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।